আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কথা বলবো জামাত বিএনপির মধ্যে যে একটি টেনশন তৈরি হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটি একটি দূরত্ব তৈরি হচ্ছে, একটি বিভেদ তৈরি হচ্ছে। এমনটি বিভিন্ন গণমাধ্যমে যেমন আসছে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। পাশাপাশি এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার কেমন চলছে সেই বিষয়টিও আমি একটু জানার চেষ্টা করব। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বা জামাতের যে স্ট্যান্ডিং কমিটি তার সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনক সরোর ভাই, আপনাকে স্বাগত এবং আপনার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন, আমাদের শ্রোতা মন্ডলীকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনি এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনে আপনি এবং আপনারা অনেক সাংবাদিক বন্ধুগণ যারা নির্যাতিত হয়েছেন, আপনারা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন এবং বিদেশে থেকেও দেশপ্রেমে উজ্জীবিত থেকে জাতিকে এই কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, সেলিম উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের একজন দীর্ঘ পরীক্ষিত নেতা। তিনি প্রায় 100টি মামলা তার কাঁধে বহন করছেন। গত 15 বছরে প্রায় 100 মতো মামলা হয়েছে। প্রায় 2 বছরের বেশি সময় তিনি কারা বন্দী ছিলেন। তিনি কখন বাইরে থাকেন আর কখন ভিতরে থাকেন এটাই মাঝে মাঝে আমরা পাই, না পেলে খোঁজ নিয়ে দেখা গেল যে উনি আবার অ্যারেস্ট হয়েছেন। তো সেলিম ভাই, অনেক নির্যাতনের মধ্য দিয়ে আপনারা পার করলেন অ্যাকচুয়ালি। বিশেষ করে আওয়ামী লীগের 15 বছরের সকল কিছুর দায়ভার কিন্তু আপনাদের কাছে ছিল। সকল কিছুতেই বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত। তো এখন আমরা দেশ স্বাধীন হওয়ার পরে, মানে আওয়ামী মুক্ত, ফ্যাসিজম মুক্ত হওয়ার পরে আমরা যেটি দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। কিছু বিষয় নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো সেই জায়গাটা নিয়ে আসলে আমি জানতে চাই আপনার কাছে যে কেন এই হঠাৎ করে এই অস্থিরতা তৈরি হলো বিএনপি জামাতের মধ্যে, যেখানে উভয় গত 15 বছরে সমান দোষারোপের ভার নিয়েছে এবং বারবারে জামাতের উপরে ক্রোধ আরো বেশি ছিল। তো আমি যদি আপনাকে সাম্প্রতিক সময়ের আমিরের জামাতের একটি বক্তব্য যদি শোনাই, তাহলে মনে হয় আমাদের আলোচনাটা একটু সুবিধা হবে। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাবো কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না। আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো এদেশের নির্বাচনটা কখন হওয়া উচিত, সেরা একটা জবাব দিবে না? এখন সবাই কিন্তু সচেতন, কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোডম্যাপ চেয়ে বসেছে। তো এই যে রোডম্যাপ নিয়ে আসলে বিরোধটা, বিএনপি চাচ্ছে যে একটা রোডম্যাপ দেওয়া হোক, কবে নির্বাচন হবে। আর আপনারা বোধহয় চাচ্ছেন যে আরো সময় নিক সরকার, সুবিধা মতো একটা জায়গায় যাক। তো আপনি কিভাবে দেখছেন এই বক্তব্যটা, এই যে দূরত্ব সৃষ্টিকারী বক্তব্য? কারণ সময় যত বেশি নিবে আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। আবার সাংবিধানিক একটা জটিলতা তো আছে, যেটা আমরা পরবর্তীতে কথা বলবো। তো আপনি কিভাবে দেখেন এই আমির সাহেবের এই বক্তব্য, আপনাদের স্ট্যান্ড বা এই যে একটা বিরোধ তৈরি হলো, কি মনে করেন? যে আমার মনে হয় কনক ভাই, আমরা আরেকটু অগ্রসর হয়ে চিন্তা করতে পারি যে একটা বড় বিপ্লব দেশে হয়ে গেছে, যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা 18 কোটি মানুষ এখন ঐক্যবদ্ধ। আমরা এই ঐক্যবদ্ধ 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ আলোর পথ দেখবে, মানুষ মুক্তির পথ দেখবে, মানুষ সামনের দিকে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেটাই আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি। আসলে ছোটখাটো কিছু মানে বিষয়গুলোকে অনেক সময় টেনে না আনলেও খুব বেশি অসুবিধা হয় না। একটা মানে কি বলে, বহুদলীয় গণতন্ত্রের দেশ, বা এখন আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত দেশে আছি। এখন আমরা নানা ভিউজ দিচ্ছি, কথাবার্তা বলছি, নানা পদে কথাবার্তা আসতেছি। এগুলোকে ঠিক এইভাবে আলাদা করার বা এটাকে খুব বড় করে দেখার আমার মনে হয় না। অবশ্যই এই সরকারকে একটা আমাদেরকে জাতিকে জানাতে হবে যে তারা কিভাবে অগ্রসর হচ্ছেন এবং কিভাবে তারা নির্বাচন করবেন। এখানে তো কারো কোনো দ্বিমতের কিছু দেখছি না এবং কেউ দ্বিমত করেনও নাই। মূলত এটা আসছে যে তারা তো মাত্র বসলেন, তারা একটু আর এমন একটা সময় বসছেন তারা, দেখেন গত 15 বছর বা 17.5 বছরের যে জঞ্জালটা, ওই পতিত স্বৈরাচারের সব সেট আপ, গেট আপ, মেকআপ, এভরিথিং তো এখন এক্সিস্ট করতেছে। এই অবস্থায় তারা তো রাজনীতিবিদ না, তারা তো হলেন দেশের জনগণের প্রয়োজনে ইন্টারিম দায়িত্বটা তারা নিয়েছেন। সেক্ষেত্রে তারা যাতে একটু সব বুঝে উঠতে পারেন, বুঝে উঠে তারা তাদের মধ্যে জ্ঞানী গুণী মানুষ, এরা রাজনীতিবিদ না হলেও প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ওয়ার্ল্ড ওয়াইড খ্যাতিমান একজন ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী। তার সাথে যারা গেছেন এদের মধ্যে অনেকেই আছেন অনেক আগে থেকেই আমরা তাদেরকে চিনি, আবার কেউ কেউ হয়তো আমরা অত ভালোভাবে চিনি না। যাই হোক, আমার মনে হচ্ছে যে দেশ এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে,
এখানে খুব বড় মাপের অরিড হওয়ার কিছু নাই। আমাদের অরিড হওয়ার জায়গা একটাই, যে পতিত স্বৈরাচারের লোকেরা যারা কাপটি মেরে এখনো বসে আছে, যাদেরকে এখনো কোনো শাস্তির আন্ডারে আনা যায়নি, বা তাদের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, বিকজ সময়টা তো একেবারে কম। এই সময়ের ভিতরে উন্নত বিষয়গুলো আগে বুঝতে হবে, যার যার মন্ত্রণালয় কোথায় কি আছে না আছে, কাকে কোথায় নিতে হবে, কাকে। এটা বড় মাপের কাজ কিন্তু এখানে। শুধু এইসব জায়গা থেকে তাদের কাছ থেকে বক্তব্য আসা দরকার। এখানে আমরা মনে হয় তারা একটা দায়িত্ব নিচ্ছে। আমরা যদি এখন বলি যে বিশেষ করে যে কিছু গোষ্ঠী আপনারা দেখেছেন যে আনসারের নামে ছাত্রলীগ যুবলীগ ঢুকে গেছে, তারপরে ওইদিকে বিদ্যুতের অফিস থেকে তারা থ্রেট দিতেছে। এটা হলো সরকারকে অস্থিতিশীল করে। আরে বাবা, আপনাদেরকে যারা নিয়োগ দিল সে হাসিনার কাছে আপনারা এগুলো দাবি করেন কেন? এখন এরা ক্ষমতায় আসছে, এসে তারা একটু এখনো বুঝে উঠবার আগেই আপনাদের শত শত দাবি। ইয়েস, অনেক বঞ্চনা আছে দেশে, অনেক বঞ্চনা ছিল, বিভিন্ন সেক্টরে মানুষ বঞ্চিত হয়েছে, অনেক বৈষম্য হয়েছে, আমরা স্বীকার করি। তো সেটা তো কাজ এজ আর্লি এজ পসিবল, যেটুকু সংস্কার করলে ইলেকশনটা সুষ্ঠু হয় সেটা সংস্কার করে তারা ইলেকশনটা ডিক্লেয়ার করে দেবে। তারপরে যে সরকার আসবে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমাদের জনগণের বিভিন্ন সেক্টরের বঞ্চিত জনগণের যে দাবি দেওয়া আছে এটা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে পূরণ করতে হবে। এখানে বড় মাপের আমার দৃষ্টিতে খুব একটা আমি মনে করি না যেখানে খুব একটা কোনো গ্যাপ কাজ করছে। 18 কোটি মানুষ এখন আমরা ঐক্যবদ্ধ। এই 18 কোটি মানুষের মধ্যে ছাত্ররা আছে, এই 18 কোটি মানুষের মধ্যে জামাত আছে, বিএনপি আছে, এই 18 কোটি মানুষের মধ্যে ইসলামী দলগুলো আছে, সাধারণ জনগণ আছে, পেশাজীবীরা আছে, সবাই মিলে আমরা বাংলাদেশ। এই একটু পরিবারেও কিন্তু মাঝে মধ্যে কথাবার্তা আমি একটা কথা বলি, আর একটা কথা বলি, কথাগুলোকে বড় করে দেখে এটাকে আমরা মানে এখানে কোনো অন্য কিছু খোঁজার চেষ্টা বোধহয় করার সময় বা সুযোগ এখনো নাই। এখন বরং আমাদের সাংবাদিক বন্ধুদেরকে, আপনারা যারা টক শো করেন, আপনারা যারা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ দেশে বিদেশে, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে সহজেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে কথাবার্তা নিয়ে এটাকে একটা দ্বান্দ্বিক সিচুয়েশনে দাঁড় করানো না করে বরং আমরা সহযোগিতা করব, যাতে করে আমাদের যে ইউনিটিটা, গ্রেটার যে ইউনিটি তৈরি হয়েছে এখন পুরো জাতি ঐক্যবদ্ধ, এই ঐক্যটাকে আমরা ধরে রেখে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের উপস্থাপনা, আপনাদের গেস্ট যারা আছে তাদেরকে একটু আপনারা গাইডলাইন দিবেন, এবং সবাই মিলে আসুন আমরা একটু সবরের সাথে আগে না, খুব তাড়াহুড়া কিছুতে দেখতেছি না। কারণ ওনারা ক্ষমতা পাওয়ার কয়দিন হলো অনুপ ভাই? ওনারা ক্ষমতা পেয়েছেন আজকে 25 দিন হলো। জি 20-25 দিন, জি খুব বেশি না, 25 দিনের মধ্যে হয় নাই, 8 তারিখে নিলেন, 8 তারিখে শপথ নিয়েছেন, 21-22 দিন হয়েছে। 22 তো সেক্ষেত্রে খুব বেশি সময় যে চলে গেছে, এবং আমরা এখনই তাদের কাছ থেকে তারা সফল বা ব্যর্থ কিংবা তাদের সম্পর্কে মূল্যায়নের সময় বোধ হয় এখন আসে নাই। তাদেরকে এটা হচ্ছে কি যে ধরেন আমরা এই গত 20-22 দিন যাই হয়েছে, যে কঠোর পদক্ষেপ গুলো দরকার ছিল, বা ধরেন তারা যে একটি শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, এই জাতীয় কোনো আলামত দেখছি না। তারা চলছেন হচ্ছে ঢিমের তালে, হানিমুন মোডে, হবে এইসব আর কি। এটা নিয়ে আমরা কাজ করছি, কারণ এই চাপ অব্যাহত এখানে কোনো ভালো সাইডও তো থাকতে পারে আমার ধারণা। এটা আমি গেস করতেছি যে হতে পারে তারা খুব নির্ভুল কাজ করার জন্য, নিখুঁত কাজ করার জন্য যাচাই বাছাই করে স্টেপটা নিচ্ছেন, যাতে একটা স্টেপ নিয়ে পিছিয়ে না হয়, বিতর্কিত হইতে না হয়। হতেও তো পারে। আমার তো মনে হয় যে একটু তাদেরকে আমরা দেখার দরকার আছে। আমরা আগে যদি মন্তব্য করে বসি তাহলে ওনারাও তো হার্ট হইতে পারেন যে কি আমার দেশের জনগণ থেকে সাংঘাতিক ভাবে অস্থির হয়ে পড়ছে। আমরা তো তাদেরকেও সাহায্য করাটাও আমাদের দায়িত্ব। না সেলিম ভাই, একজন রোগী যখন দম বন্ধ হয়ে যায়, তাকে যখন হসপিটালে নেওয়া হয়, ডাক্তার কিন্তু দেখে না যে তার এই হার্ট কি কারণে বন্ধ হইলো, পেটের গ্যাসের চাপে না ব্লকের কারণে না কি হলো। ডাক্তার তখন প্রথমেই তাকে সর্বোচ্চ ওষুধ প্রয়োগ করে দেয়, কারণ তাকে আগে বাঁচাইতে হবে। তো আপনি যদি এত ঢিমে তালে যান, এখনো হাসিনার সকল শক্তি বহাল, আপনি গত 21 দিনে কোনো কার্যকর পদক্ষেপ নেন, আপনি কিছু পরিবর্তন এটা সেটা করছেন, কিন্তু তারা শক্তি সঞ্চয় করছে। ইতিমধ্যে 4-5টা বিদ্রোহের চেষ্টা হয়েছে, মানে ধরেন এই যে সেনাবাহিনীতে ভিতরে জুডিশিয়াল কু, আনসার বিদ্রোহ, কারাগারে বিদ্রোহ, তো চেষ্টা তো চলছে। তো এই চেষ্টার মধ্যে আমাদের আতঙ্কের জায়গাটা হচ্ছে যে যদি না এই সরকার ফেল করে, তাহলে আরো রক্তপাতের দিকে আমাদেরকে যেতে হবে, আরো মানুষের জীবনহানি হবে, আরো মানুষের দুর্ভোগ বাড়বে, দেশ আরো পিছিয়ে যাবে। সেই জায়গাটা থেকে আসলে এখানে কোনো অনুরাগ বা বিরাগের কিছু নাই। আমার অনুরাগের একমাত্র জায়গা আমার দেশ। ডক্টর ইউনূসও না, এই মন্ত্রিসভাও না, কোনো রাজনৈতিক দলও না।
So, আমার দেশের প্রতি আমার সকল ভালোবাসা এবং অনুরাগ এই বর্তমান সময়টাতে। তো ধরেন এই সময়টায় যখন আমরা দেখি যে জামাতের আমির এই কথা বলছেন বা মির্জা ফখরুল আবার কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন, যারা ভোটে জিততে পারবে না তারা এসব বলে জামাতের আমিরকে ফখরুল কোনোদিন দেখিনি, হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য, তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন। অর্থাৎ মির্জা ফখরুল ক্ষুব্ধ হয়েছেন, বিএনপি নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছে, এটা পরিষ্কার তাদের এই বক্তব্যের মাধ্যমে। তো আপনারা কেন ধরেন এতদিন ধরে আপনাদের দুটা দল দায়ভার নিলেন, সকল অপকর্ম সকল কুকর্মের দায় আপনাদের উপরে চাপানো হলো, যেখানে যেটা করছে সকল দায় আপনাদের উপর চাপানো হলো। তো এই সময় এসে কেন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিচ্ছেন না? বা কেন আপনারা মিডিয়ার যুদ্ধে নামছেন, উনি এটা বলছেন উনি এটা বলছেন, বা কেন আপনারা ঠিক করছেন না যে গ্রহণযোগ্য সময়টা কতদিন, কি কি সংস্কার আপনারা চান? এই সম্পর্কে কি আপনাদের নির্বাহী কমিটি পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা যে আপনারা কি কি সংস্কার চান? কতদিন আপনাদের কাছে মনে হয় যে এটা যৌক্তিক সময় বা এতটুকু সময় দেওয়া উচিত? সেটা কি 1 বছর, 6 মাস, 2 বছর, 5 বছর, কি চান আপনারা? আমরা চাচ্ছি যে এটা আমার ধারণা যে আমাদের দিক থেকে এটা আমরা এটাই চাই যে গভর্নমেন্ট যে ইন্টারিম রিজেন্টটা আছে তারা একটু গোছায় গাছায় আমাদেরকে জানাক, জাতিকে জানাক যে আমরা ঠিক এতদিন সময় আমাদের লাগবে। তাদের কাছ থেকে কথাটা আসলে তখন পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে না এটা বেশি হয়ে যাচ্ছে, আরো কমানো দরকার, যার যার পরামর্শ সে দিবে, বা আমরা সবাই মিলেও পরামর্শ করে তখন কোনো মত দাঁড় করাতে পারবো। কিন্তু আমার কথা হলো যে তারা এমন একটা অস্থির সময়ে ক্ষমতা নিয়েছেন, এই সময়ে তাদেরকে যদি আমরা বেশি প্রেশারাইজ করি, তারা তো রাজনীতিবিদ না, রাজনীতিবিদরাই দেখেন না অনেক সময় আমরা ধৈর্য ধরতে পারি না, এদিক ওদিক হয়ে যায় না কথা। তো সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা বেশি চাপে ফেলতে চাই তাহলে এটা তাদেরকে কি কিছুটা তাদের উপরে বোঝাটা একটু বেশি হয়ে যাবে না? আমরা তো মনে করি যে এত বড় বিপ্লবের পরে তারা যে দায়িত্বটা নিয়েছেন, এখন তাদেরকে এই দায়িত্বটা পালনে একটু সহযোগিতা আমাদের সবার করা দরকার। এটা আমি তো সরকারের কোনো পার্ট না, আমরা কোনো সরকারের পার্ট না, ভাই সরকার সম্পর্কে আমার এরকম কোনো পার্সোনাল আগ্রহের জায়গা না। আগ্রহের জায়গাটা হলো এটা যে আমাদের এই বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন এই বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। এখন দেখেন এখানে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, এখানে দুদককে সংস্কার করতে হবে, এখানে আমাদের বিচার বিভাগকে এটা সিস্টেমের মধ্যে আনতে হবে, আরো বেশ কিছু হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে জনপ্রশাসনটা যেভাবে ওরা সাজিয়ে গিয়েছে, এটা হচ্ছে চেঞ্জ, ছোট বিষয় নাকি আপনি কতটা চেঞ্জ করবেন? 1 থেকে 10 নম্বর পর্যন্ত যদি খুঁজেন তো তার লোকই পাবো। এই ওনারা এই যারা উপদেষ্টা গুলো আছেন তাদের তো স্টাডি করতে কি একটু সময় নেওয়া দরকার না? তাহলে তো ভুল করে ফেলবে। দেখা গেলো যে আওয়ামী লীগের লোকই আবার সব জায়গায় বসে। তাহলে নির্বাচন করলে কি আমরা যারা ক্ষমতায় যেতে চাই পার্টিগুলো যারা স্টেক হোল্ডার আছে, আমরা কি ওই আওয়ামী প্রশাসনের সাজানো ওই অবস্থার মধ্যে কি আমরা পাশ করে ফেলবো? এটা পাস করবো বা ফেল করবো এটা অন্য জিনিস, কিন্তু কথা হলো যে মিনিমাম তো তাদের একটা কাজ আছে, এটা সকল ইন্টারিম গভর্নমেন্টই করেছে। আমরা অতীতের ইন্টারিম গভর্নমেন্ট গুলো দেখেন তারা বেশ কাজ করেছে, সবাই কিছু কাজ করেছে, তাদেরও তো একটা কাজ করার দরকার আছে। আর অন্য যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট আর এবার একটা অনেক পার্থক্য আছে, এবার একটা গণবিস্ফোরণের মধ্যে দিয়ে গণবিপ্লবের মধ্যে দিয়ে গভর্নমেন্ট আসছে। জি সেলিম ভাই, ওটাই হচ্ছে প্রশ্ন যে গণবিপ্লবের মধ্যে যে সরকার ক্ষমতা এসছে, যেটাকে আসলে বিপ্লবী সরকার বলা উচিত, সেই বিপ্লবী সরকারের যে কার্যক্রম এটা এত স্লো, এত তারা গবেষণা করছেন, মনে হচ্ছে যেন তারা এনজিওর ওই লিখছেন, প্রজেক্ট প্রপোজাল লিখছেন আর কি। প্রজেক্ট প্রপোজাল লিখে সাবমিট করে তারপর সেই প্রজেক্ট প্রপোজাল অনুযায়ী কাজ করবেন, রাষ্ট্রীয়ভাবে চলে না। এবং ডক্টর ইউনূস ছাড়া তার প্রতি আস্থা আছে আমারও আস্থা আছে, কিন্তু অন্যদের প্রতি আমার অত আস্থা নাই, কারণ 111-এর প্রায় 6-7 জন ঢুকে গেছে, এবং কি ক্রাইটেরিয়ায় ঢুকছে সেটা আমি জানি না, এর বাইরে কি লোক নাই বাংলাদেশে সেটাও আমি বুঝি না। এবং কেউ কেউ বলছেন, বিশেষ করে আমাদের গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য বা যিনি রেগুলার টক শো করেন, তিনি বারবার বলছেন জামাত আরেকটা ভুল করলো, জামাত আরেকটা ফাঁদে পা দিল, জামাত ঐতিহাসিক ভাবেই সবসময় একটা ভুল সিদ্ধান্ত নেয়। তো এই মুহূর্তে রনি মনে করছেন যে আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই জাতীয় কিছু রাজনৈতিক ভাষ্যকারও বলছেন যে জামাত বোধহয় একটু রং ট্র্যাপড কিনা, জামাত কি কোনোভাবে মানে কি বলবো মিসলিড হয়ে অন্যদিকে যাচ্ছে কিনা, কি মনে করেন আপনি? এরকম বিভিন্ন সময় তো বিভিন্ন গবেষক বা অ্যানালিস্ট যারা আছেন, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা নানা কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি তো পরে দেখা গেছে যে জামাতই সঠিক ছিল, সঠিক আছে। জামাতের ভুল ধরা এটা আমরা ওপেন মাইন্ডেড, কেউ আমাদের সম্পর্কে যদি বলেন যে আমরা ভুল পথে আছি, আমরা তাৎক্ষণিক রিয়াক্ট করবো যে না আপনি আরো 3টা ভুলের মধ্যে আছেন। এই যে রনি সাহেবের কথা বলতেছেন, রনি সাহেব আমাদের সমালোচনা করলে আমরা কোথাও ওনার পাল্টা করে সমালোচনা করতেছি, আপনি যদি করেন বা আরো কেউ করেন, আমাদের এই ধৈর্য আছে যে আমাদের জাতির জনগণকে তাদের যে পলিটিক্যাল পার্টি গুলো যারা আগামী দিনে ক্ষমতায় যাবে
তাদের লিডারদের সমালোচনা করা, তাদের কর্মীদের সমালোচনা করা, পার্টির পলিসি নিয়ে সমালোচনা করা, এটা রাইট রয়েছে। সুতরাং তারা সমালোচনা করতেই পারে, আমরা দেখবো যাচাই করে। আমাদের কোনো বলতে, আমরা তো আমরা ডিক্টেটরশিপ নাই, আমাদের হলো সরাই সিস্টেম। আমরা অবশ্যই কে কি বলছেন এগুলো নিয়ে মিটিং এ আলোচনা করবো। কোথাও যদি আমাদের গলত থাকে আমরা ঠিক করে নিব। আমাদের তো আসলে ক্ষমতা লিপসা বা আশু যে কোনো মূল্যে জেনাতনে পাবে তাইলেই আমাদের পাওয়ারে যেতে হবে, আমরা এত অধৈর্যের মধ্যে নাই। আমরা 17.5 বছর ধৈর্য ধরেছি, মায়ের খেয়েছি, আবার এখন পরিবর্তন হয়েছে, এখানেও আমরা অধৈর্যশীল না। আপনারা দেখেন এই পরিবর্তনের মধ্যে দিয়ে অনেকে অনেক ক্রেডিট কিংবা অনেক মিছিল টিছিল এটা সেটা নানাভাবে নানাজন এনজয় করতেছে। কিন্তু আমাদের আমির জননেতা ডক্টর শফিক রহমান সাহেব বলেছেন, দেখো এখন আনন্দ করার সময় নয়। আমাদের বহু ভাই বোন যারা এখনো হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কিংবা যারা আহত হয়ে এখনো তাদের সেই বেদনাগুলোকে নিয়ে তারা লড়াই করতেছে, তাদের পাশে দাও। তিনি বলেছেন যে যারা শহীদ পরিবার তাদের দোয়া নাও, তাদের পাশে দাও। তারপরে তিনি বলেছেন দেশকে ঐক্যবদ্ধ রাখো। তিনি বলেছেন এই দেশ আমাদের 18 কোটি মানুষের, এখানে কোনো সম্পদ নষ্ট করা যাবে না, এখানে কারো বাড়িতে হামলা করা যাবে না, কারো গাড়িতে হামলা করা যাবে না। তাহলে দেখেন আমরা বিপদের সময় মাথা ঠিক রেখেছি। আমরা চাইলে আওয়ামী লীগ যা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে এর পাল্টা অন্যায় যদি করা ইসলামে জায়েজ থাকতো, আল্লাহ তাআলা আমাদের যে শক্তি দিয়েছেন এটা দিয়ে আমরা কিছু অন্যায় করতে পারতাম। কিন্তু আল্লাহ তো সবর করতে বলেছেন, ক্ষমা করে দিতে বলেছেন, আমরা ওদেরকে ওই সময় ক্ষমা করেছি। এখন আমরা বিজয়ের সময়ও আমরা বিজয় উল্লাস করছি না, আমরা কিছু গঠনমূলক কাজ করছি। এবং আমরা এই একই কারণেই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণকে বা বর্তমান সরকারকে আমরা কোনো চাপে ফেলতে চাচ্ছি না যে তারা ফিল করবেন যে রাজনৈতিক দলগুলো তারা ওরা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা চাচ্ছি যে তারা কিছুটা সময় নিয়ে কি কি তারা করতে চায়, তারা নিজেরা যেন এই অভিযোগ দিতে না পারে রাজনৈতিক দলগুলোর উপরে যে রাজনৈতিক দল তো আমাদেরকে কোনো সময় দেয় না, আমাদের চাপে ফেলে দিয়েছে, আমাদের অস্থির করে ফেলেছে। এইদিকে পতিত স্বৈরাচারের লোকরা নানা কৌশলে অস্থির করে ফেললো, আবার এইদিকে যারা বিপ্লবের অংশ তারাও আমাদের অস্থির করে ফেললো। এই কথাটা যেন ওনারা বলতে না পারে বা আমরা একসময় যেন আফসোস করতে না হয়, সেই জন্য আমরা কিছুটা এনাদেরকে সময় দেওয়ার পক্ষে যে ওনারা জানাক, ওনারা একটা রোডম্যাপ তৈরি করে নিঃসন্দেহে ওনারা জানাবে। ওনারা বুদ্ধিমান লোক, কিছুক্ষণ লোক, ওনারা তো আর চাইবে না যে এখানে ক্ষমতায় চিরস্থায়ী থাকবে, তারা একটা টাইম আমাদের জানাবেন। আজকে তো অনেক পার্টির সাথে তারা করেছেন, অনেক পার্টির সাথে তারা ডায়লগ করেছেন। এর কয়েকদিন আগে আমরাও গেছিলাম, আজকে আবার অনেক পার্টির সাথে, সামনে আবার আমরা যাবো। আমরা গেলে আবার এই যে আপনাদের কথাগুলো, আপনাদের যে নিউজ গুলো আমরা যখন দেখা করবো তখন আমরা এগুলো বলবো যে দেখেন এখন কিন্তু পাবলিক পারসেপশনটা এটা, আপনারা একটু মেহরবানি করে যত তাড়াতাড়ি পারেন একটা রোডম্যাপ, একটা আপনাদের পরিকল্পনাটা পেশ করেন, তাহলে হয়তো এখানে জাতি আশাবাদী হবে। এটুকু তো আমরা বলবোই বা সবাই বলবে। কিন্তু আমার মনে হয় কোনো সন্দেহের জায়গায় যাওয়াটা, তাদেরকে দোষারোপ করাটা কিংবা তাদেরকে এটা প্রেশারাইজ করা, এটা বোধহয় আমাদের দেশের জন্য ঠিক হবে না। তাইলে এর মধ্যে দিয়ে এরা যদি কোনো কারণে টায়ার্ড হয়ে যায় বা এরা যদি মনে করে যে না আমাদের তো জনগণ পছন্দ করতেছে না, তাইলে বিকল্পটা কি? আরেকটা অস্থিতিশীলতা কি ডেকে আনবো কিনা আমরা? তা না করে যদি এদেরকে আমরা সহযোগিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে উপদেশটা যদি মনে হয় যে আরো নেওয়া দরকার, আমরা পরামর্শ দিই যে আপনারা যে কজন আছেন আরো 5 জন নেন, আরো 7 জন নেন, ভালো লোকদেরকে নেন, বলা তো যায়। সেক্ষেত্রে আমাদের থেকে পজিটিভ সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই গভর্নমেন্টকে মূল লক্ষ্যের দিকে, যে নির্বাচন, আলটিমেটলি তো নির্বাচন ছাড়া তো কোনো উপায় নাই। নির্বাচন ছাড়া উনিও তো বলেছেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন তিনি পরিষ্কার বলেছেন যে আপনারা যে কদিন রাখবেন আমি সে কদিন থাকবো। আমরা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে হলে এটা হচ্ছে আবার আবেগের কথা আর কি, আবেগ দিয়ে প্রেম হয়, আবেগ দিয়ে দেশ চলে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ধরেন আমার কাছে বেশ কিছু বিষয় ধরা পড়ছে আর কি। যেমন ধরেন যে শেখ হাসিনা প্রায় বলতো, অতীত শেখ হাসিনা প্রায় বলতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে এই দেশে মৌলবাদের উত্থান হবে। এবং আমি যেটা দেখলাম যে হাসিনা সম্ভবত বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার আগে চুপ্পুকে, মানে রাষ্ট্রপতি চুপ্পুকে আপনার নির্দেশ দিয়ে গেছে যে আগামীকালকের মধ্যে বেগম খালেদা জিয়া সহ বিএনপি জামাতের যত নেতা আছে সবাইকে ছাড়ার ব্যবস্থা করো। এবং আপনি যদি দেখেন, আমরা দেখলাম যে হঠাৎ করে সকালবেলা উঠে দেখলাম যে বেগম জিয়া মুক্ত, জামাতের অমুক মুক্ত, বিএনপির অমুক মুক্ত, তমুক বের হয়ে গেছে। এটা বোধহয় বাস্তব না অনেক ভাই, এটা হাসিনার কারণে না, বিষয়টা হলো না, এটার রহস্যটা যেটা হচ্ছে যে পরবর্তীতে যে ঘটনাগুলো হলো সেগুলো সব তারা বিএনপি এবং জামাতের উপর চাপাতে চাইলো। তো নেতা বা কর্মীরা যদি ভেতরে থাকে চাপানো তো কঠিন, বের করে আনলে চাপানো সহজ, যে হিন্দুদের উপর হামলা এটা সেটা, যেগুলো কোনোটাই প্রমাণিত হয়নি। তো আমরা যেটা দেখছি যে জামাত ইসলামিক দলগুলোর সঙ্গে একটা ঐক্য মিটিং করেছে, একটা ঐক্যের দিকে যাচ্ছে। তো এবং আরো বিস্ময়কর হচ্ছে 1 আগস্ট জামাত নিষিদ্ধ হয়েছে, 28 আগস্ট পর্যন্ত সেনাপ্রধান, রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এই নিষিদ্ধ ঘোষিত দলের সঙ্গে একের পর এক বৈঠক করে গেছেন।
ভাই এটা এটা- আপনি আপনি এটার রেকর্ড অতীত আছে, অতীত আছে। পাকিস্তান আমলে জামাত নিষিদ্ধ ছিল, অথচ এই দলের সাথে সবাই মিলে বিভিন্ন রাজনৈতিক আইন বিরোধী আন্দোলন, মিটিং সিটিং সব কিছু, যার অবৈধ সিদ্ধান্ত যেগুলো, জি, জি, জি। এগুলোর কোনো প্র্যাকটিক্যাল ইয়ে থাকে না। আমার কথা হচ্ছে যে ধরেন এই যে ধরেন হাসিনার ওই সিদ্ধান্তটা এতটাই একটা মানে অথর্ব কার্যক্রম হয়েছে, ডিসিশন হয়েছে, যে মানুষ এটাতে সিসি দিয়েছে। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা এটাকে কোনো টাইম হলো না, না, অবশ্যই মানে না। এটাকে একটা অরাজনৈতিক এবং একটা বালখেল্য সুলভ একটা ডিসিশন, যেটা বোধহয় তার কোনো অসৎ মতলব ছিল, সেটা পূরণ হয়নি। পূরণ হয় না, কিন্তু এটা তো গেজেটেড, মানে গেজেট নোটিফিকেশন হয়েছে বা সবকিছু হয়েছে, সেই জায়গাটা আমি যেটা বলছি যে ধরেন আমরা তো বলছি এই অবৈধ সরকারের সকল ডিসিশন এই ইন্টারিম রিজিমকে প্রত্যাহার করে নিতে হবে, বাতিল করতে হবে, একটা থাকবে আপনারা কি ওইটা হবে। আমরা সুনির্দিষ্ট তালিকা দিয়েছেন সরকারকে? আমরা বলেছি, আমরা যখন দেখা করেছি আমরা বলেছি যে এই অবৈধ সরকার, আমরা তালিকা দিয়েছি যে এই অবৈধ সরকার 2008 থেকে 2009 সাল থেকে এই 5ই আগস্ট পর্যন্ত বা এরপর মানে যত ঘটনা ঘটেছে, এগুলো টোটাল ঘটনাগুলো এই অবৈধ সরকারের সৃষ্ট জঞ্জাল, ডিসিশন, এগুলো সব প্রত্যাহার করে বাতিল করে নিতে হবে। এটা আমাদের দাবি এবং এটা সরকার করবে বলে আমরা আশা করি। সেটা এখন আমি কোনো ভাই আপনাকে একটা প্রশ্ন করি, জি আপনি যদি বলেন, ভাই, আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার আছে কিনা আমি জানি না। না আমি প্রশ্নটা ঠিক আমার কাছে তোমার জিজ্ঞাসা, সেটা হলো এই যে এত বড় মাস আপনার ইয়ে করলো, কি বলে গণহত্যা করলো এই যে এই সরকার, সেই গণহত্যার রক্তের দাগ কিন্তু এখনো মানে হয় নাই। মাস কিলিং এর যে এভিডেন্স গুলো, সেটা কিন্তু এখনো, আজকেও আমি একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, মানে একটা ইয়ের উপরে বস্তা ভরে ভরে আপনার ইয়ের উপরে উঠেছে, ঠেলা গাড়ির উপরে উঠেছে, তারপরে এগুলো নিয়ে যেতে, এবং জায়গায় জায়গায় মানে মানুষ মেরে রক্তপাত হচ্ছে, তারা কিন্তু উল্লাস করতেছে। এই যে এগুলো কারা করলো, আপনারা আপনাদের মিডিয়া, আমি দেশে সেদিন আমাদের একটা শহীদ ফ্যামিলিদের সাথে একটা মত বিনিময় ছিল, অনেক সাংবাদিক আসছে, আমি সেখানে বললাম যে আপনারা এই স্টোরি গুলো করতেছেন না কেন, যে কাকে কারা মারলো এবং কে কোন অবস্থায় মারা গেল, এই যে শহীদ ফ্যামিলি গুলো, আহত ফ্যামিলি গুলো ঘটনা ফোটায় তোলা, এই বিপ্লবটাকে আমাদের জাতি যাতে হৃদয়ঙ্গম করতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে। কারণ এটা জাতিকে যদি আপনি যে চেতনায় বিপ্লব হয়েছে, সেই চেতনাকে যদি আপনি জাগ্রত রাখতে না পারেন, তাহলে তো আপনি জাতি হিসাবে বড় ধাক্কার তো এখানে খেয়ে যান। এই ক্ষেত্রে আপনারা যারা মিডিয়ায় আছেন, আমি তো দেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, কাউকেও এই স্টোরি গুলো করতে দেখছি না, কিংবা খুনিদেরকে সামনে আনার জন্য কারা কারা কোন করলো, এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা ছিল, এই যে হেফাজতের হত্যাকাণ্ডের সাথে কারা ছিল, 28 অক্টোবর 2006 কারা ছিল, খুনিরা কারা, এই খুনিগুলোকে এই সরকার কি তদন্ত করে বাইর করতে পারবে? মিডিয়ার কাছে কিন্তু সব এভিডেন্স আছে। আমরা এখন এই কাজটাকে কিন্তু ছোট মনে করছি কেন, আমরা কেন শুধুমাত্র মিডিয়ার হত্যা, হেফাজত হত্যা, এই বিষয়গুলো নিয়ে ক্রমাগত বিভিন্ন সাক্ষীরা আমার চ্যানেলে আসছেন, তারা বক্তব্য দিচ্ছেন, এই কিভাবে কি করছে এগুলো বলছেন। এখন পর্যন্ত ধরেন এটা নিয়ে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না, একটা কমিশন করা বা দ্রুত এসব সাক্ষীদেরকে নিয়ে আসা। এইগুলো নিয়ে আপনারা আরেকটু রেজ করছেন না কেন, মানে বিশেষ করে এই যে 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যাগুলো হয়েছে, এটাকে কেন আমরা আমাদের দেশের বিভিন্ন ভালো আলোচক যারা, বিশ্লেষক যারা, তাদেরকে আলোচনা বিশ্লেষণ যা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের দায়িত্ব হচ্ছে, এখন এই সরকারের উপর মানে আমাদের দৃষ্টি বেশি চলে গেছে আর কি, যে সরকার কবে এটা তো ভাই সরকারেরই দায়িত্ব যে 5ই আগস্ট আমি বিপ্লবী সরকার, আমি এসে প্রথমেই গণহত্যা নিয়ে কমিশন গঠন করব, আমি এসে হেফাজত নিয়ে একটা কমিশন গঠন করব, বা বিডিআর নিয়ে একটা কমিশন গঠন করব। সেগুলো নিয়ে আপনারা প্রয়োগ করেন, সেগুলো নিয়ে আপনারা চাপ প্রয়োগ করেন। ধরেন এটার জন্য আমার 21 দিন 22 দিন সময় লাগে না, এটা আমার এক অর্ডারে হয়। তারপরে আপনি যাদেরকে ধরছেন, এই যে জিয়াউল হাসান আইনমন্ত্রী, জানিসুলক ছিল যে সালমান, এদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে কারা? আপনি কোনো জয়েন্ট ইন্টারোগেশন সেল করছেন, স্পেশাল ফোর্স রেডি করছেন? আপনি করেন নাই। তো যারা জিজ্ঞাসাবাদ করতেছে তাদের 2 দিন আগে তাদের অধীনস্থ ছিল, তাদেরকে সেলিউট দিয়ে দিয়ে চলছে। তো আপনি অর্থাৎ ধরেন যে জায়গাগুলোই খটকা, এগুলোকে ওনারা বুঝেন না, ওনারা বুঝেন, ওনারা কেন কিছু করতে পারতেছেন না? এই জায়গাগুলো আসলে আমরা রেজ করতে যাচ্ছি যে বি স্ট্রং। মানে কাব্য ললিত কলা দিয়ে দেশ চলে না, আপনাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। 22 দিন এনাফ টাইম, মানে আপনাকে 10 বছরের জন্য কেউ ম্যান্ডেট দেয় নাই, আপনাকে 5 বছরের জন্য অ্যালাউ করবে না, 5 বছরের কেউ অ্যালাউ করবে না। আপনি আপনার সংস্কার চাচ্ছেন কি কি বলেন তো? বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, প্রশাসন, নির্বাচন কমিশন, এই তো। বিএনপি মহাসচিব এরকম একটি আভাস দিয়েছেন একটা পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে। আপনারা নিশ্চয়ই এর বাইরে চান না? বিচার বিভাগ, আইন সেগুলো তো শৃঙ্খলা, মৌলিক, এগুলো তো মৌলিক। তারপরে এই যে যেগুলো ঘটনা ঘটছে পিছনে, সেগুলোর একটা কমিশন গঠন করে এগুলো তদন্ত শুরু করা, বিচারের মুখোমুখি করা, মামলাগুলোকে আগায় নিয়ে যাওয়া, এই কাজ হলেই তো জাতির মধ্যে আস্থা ফিরে আসবে যে না, সেই আমাদের সশস্ত্র বাহিনীর উপরে যারা আক্রমণ করেছিল, বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে যারা আঘাত করেছিল, তাদেরকে ধরা শুরু হয়েছে। কিংবা হেফাজতের যে মাস কিলিংটা হয়েছিল, সেটা হইলে আলেম সমাজ তো এইটুকু সান্ত্বনা পাবে যে আমরা এমন একটা গভর্নমেন্ট পাইছি যারা এটাকে একটু ধরছে।
কিংবা 28 অক্টোবর আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে এই রক্তের উপর দিয়ে সে ক্ষমতায় গেল, এটার যদি একটা বিচার হয়, বিচারের প্রক্রিয়া শুরু হয়, এটার যদি প্রক্রিয়াটা শুরু হয় তাহলে না কাজটা হইল। এটা অবশ্যই আপনার এই বিষয়গুলো আমরা টকশোতে একটু বেশি আনেন আর এগুলোকে সামনে আনেন, এগুলোর উপর লেখালেখি করেন, তাহলে সরকারে তো এখন সরকারের কাছে এত দাবি দেওয়া যাচ্ছে, তারা হয়তো প্রায়োরিটি ঠিক করতে পারতেছে কিনা, এবং প্রায়োরিটি ঠিক করার ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা করতে হবে, আমি মনে করি এটা। সহযোগিতা কোনো সমস্যা নাই, কিন্তু সহযোগিতা ওনারা নিতে চান কিনা সেটাও একটা প্রশ্ন। আর সেলিম ভাই, জামাতের আমি শফিক সাহেবের আরেকটা বক্তব্য নিয়ে কিছুটা ধূম্রজাল তৈরি হচ্ছে, আমি যদি আপনাকে একটু দেখাই। এটি তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন। ওই দাবি দেওয়া ছিলেন যে আপনি এটা ঠিকই তো বলেছেন, এই যে আনসাররা যেটা করলো, আমরা 17.5 বছর আন্দোলন করলাম, একদিন সচিবালয়ের সামনে যাওয়ার আমরা কর্মসূচি নেই নাই, যেটা হলো লাস্ট। এরা 3 দিন 4 দিন ঘোরাফেরা করে সব চলে গেছে, ছাত্রলীগ যুবলীগ আনসারের ড্রেস পরে চলে গেছে সচিবালয়ে, গিয়ে রাত 9:30টার মধ্যে গ্রাম করে বসে আছে। এরপরে ছাত্ররা গেল সহযোগিতা করার জন্য, আলোচনা করেন, আসেন বসি, ওই ছাত্র নেতা সমন্বয়ক একজনকে গুলি করলো, মারলো। পরে ছাত্ররা পাল্টা তাদেরকে যখন ইয়ে করলো, একটু হালকা মানে মেহমানদারি করলো, তখন আবার পালাইয়া লেজ গুটে দৌড়েন। তো এই যে আপনার এই যে দাবি দেওয়া, এইগুলো তো আসলে দাবি দেওয়া করুক তারা, 1000, 2000, 5000, 10,000 দাবি, প্রেস কনফারেন্স করুক, তারা আপনার ইয়ে করুক, সরকারের কাছে দাবি উপস্থাপন করুক, কিন্তু এখনই রাস্তায় নেমে যেতে হবে। এই সরকারের তো এখন পুলিশ বাহিনী বিধ্বস্ত। পুলিশ তো আগে যেগুলো অন্যায় অত্যাচার করেছে, এরা তো নিজেরাই এমন একটা মানে আত্মরক্ষামূলক পজিশনে চলে গেছে, এরা তো রাস্তায় বেরোনোর সাহস করতেছে না। এদের পোশাক নাই, এদের গুল্লি নাই, এদের আপনার বন্দুক নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় এই রাস্তায় মিছিল বাইর করলে এখন এটা কি, এর কি অর্থ দাঁড়ায়? সরকারকে একটা ডিস্টার্ব করা ছাড়া আর তো কিছু না। ওটাই তো আমাদের এগুলো হচ্ছে প্রতি বিপ্লবের চেষ্টা। কিন্তু জামাতের আমি যে বলছিলেন, জামাতের আমি বলছিলেন, আমি যদি আপনাকে আবারও যেটা মেন করেছেন রাষ্ট্র পুনর্গঠন এবং বিনির্মাণের যে কাজ, রাষ্ট্র সংস্কারের যে কাজ, সেটি তো করবে আসলে নির্বাচিত সরকার, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। এই অন্তর্বাচিত সরকার তো করবে, তার জন্য আগে কিছুটা এখন কোনো কাজই নাই এটা মনে করতেছেন? না এই এখন তো নির্বাচন কমিশন পুনর্গঠন চালাই কি করবেন? ওটাই বলছি, কিন্তু রাষ্ট্র সংস্কার এবং পুনর্গঠন মানে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে আসলে। ওনার পার্মানেন্ট কাজটা তো অবশ্যই নির্বাচিত সরকার করবে, কিন্তু এই মুহূর্তে ইন্টারিম যে কাজগুলো আছে, নির্বাচনে যাওয়ার জন্য কতগুলো সংস্কার আছে না। তারপরে আসল তো সমস্যা, গত 15 বছরে এই ফ্যাসিবাদী সরকার মূলত আমাদের ভোটের অধিকার এনে কিনে নিয়েছে। যদি সঠিকভাবে নির্বাচন হতো দেশে, তাহলে তো এনার্কি হতো না, দেশে এই অস্থিরতা হতো না, এই জুলুমের রাজ কায়েম হতো না। নির্বাচন না হওয়ার কারণে সেই নির্বাচনটাই তো এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। সেক্ষেত্রে তারা কি করতেছে এটা তাদের মুখ দিয়ে না শুনে আমরা যদি খালি বলি যে মানে আমরা তাদেরকে বলার একটা সুযোগ দেওয়া দরকার। যেটি বলছেন রাষ্ট্র সংস্কার বা পুনর্নির্মাণ, এটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো প্রয়োজন, বোঝাবুঝি হচ্ছে যে আপনারা এই রিলেটেড যে কাজগুলো সেগুলো সংস্কার করতে তাদেরকে যে টাইম দেওয়া দরকার, সেই টাইমটা তারা নিয়ে আমাদেরকে জানাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদেরকে অবশ্যই বলতে হবে যে তারা কোন সময়ে কোন কাজটা করতেছে। এটা বলার জন্য টাইম চলে গেছে, অন্তত ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। আমি মনে করি যে আসলে তারা একটা বিশাল ইয়ের মধ্যে, দায়িত্বের বোঝার মধ্যে এসে তারা পড়েছেন। কারণ এটা অতীত স্বৈরাচার যে দেশটাকে একেবারে সবগুলো সেক্টর ধ্বংস করে দিচ্ছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশ। অর্থনীতি ফুকলা হয়ে গেছে, রাজনীতিতে কোনো শৃঙ্খলা নাই, আপনার সংস্কৃতিতে কোনো দেশীয় সংস্কৃতি নাই, বিদেশি ভারতীয় সংস্কৃতি দিয়ে আমাদের তরুণ তরুণী, আমাদের যুবক যুবতীদের চরিত্রকে তারা বিধ্বংস করার জন্য চেষ্টা করেছে, আমাদের জাতির মধ্যে বিভাজন তৈরি করেছে। এই অবস্থায় একটা সরকার তারা এসে যে দায়িত্ব নিয়ে এত তাড়াতাড়ি, আমি তো মনে করি এখানে আমরা তাদেরকেও একটু প্রশংসা করতে পারি। এটা তাদের কাজের দ্বারা হোক, আল্লাহর ইচ্ছে হোক, আর রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা, বিশেষ করে জামাতে ইসলামী। আমি আপনাকে একটা কথা বলি, একটু ধৈর্য ধরে আপনি শোনেন। জামাতে ইসলামের আমির তিনি সেনাপ্রধানের, আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানের আহ্বানে ওখানে গেলেন, সেনাকুঞ্জে গেলেন। সেখান থেকে তিনি বঙ্গভবনে গেলেন। সেখান থেকে বঙ্গভবনের সামনেই তিনি একটা কল করলেন জাতিকে, যে দেখেন এই দেশ আমাদের 18 কোটি মানুষের, আপনারা সবাই ধৈর্য ধরেন, আমরা একটু ভালো কিছু আশা করছি। এরপরে তিনি আমাদের কেন্দ্রীয় অফিস মগবাজারে আসলেন 13.5 বছর পর। আপনি অফিসে দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারতেন, একটা ময়লার আবর্জনার স্তূপ। আমরা কোন রকম সেগুলো একটু পরিষ্কার করে ওনাকে বসার ব্যবস্থা করলাম। তিনি এখানে বসেন নাই, দাঁড়িয়ে থেকে এটা ভিডিও কনফারেন্সে জাতির উদ্দেশ্যে আবার বক্তব্য দিলেন।
এবং তিনি আর্নেস্ট রিকোয়েস্ট করলেন করে জাতিকে যে আপনারা পাহারাদারির ভূমিকা পালন, বিশেষ করে জামাত শিবিরকে তিনি দায়িত্ব দিলেন। আপনি বিশ্বাস করেন অতীত স্বৈরাচারের লোকেরা কি এই অপপ্রচার করে নাই যে তারা ক্ষমতা থেকে গেলে তাদেরকে লাখ লাখ লোক মেরে ফেলে? তো সেই লাখ লাখ লোক এদেশের মানুষ যে তাদের মতো অসভ্য না, অভদ্র না, নোংরা না, এটা তো এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, 5 তারিখ 6 তারিখ কিছু আবেগের তুড়ে যুব সমাজ বা কেউ হয়তো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এটা যা ঘটতে পারতো তার তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বিচক্ষণ ভূমিকা, তার সাহসী বক্তব্য, তার দৃঢ়চেতা আহ্বান, এবং আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনি বোধহয় এটা খেয়াল করতেছেন আমিরে জামাতের বক্তব্য বিবৃতি গুলোকে এবং তার এগুলোকে, তার শিষ্টাচার, তার মার্জিত বক্তব্য, তার স্মার্ট প্রেজেন্টেশন, এটা জাতি কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করতেছে মাশাআল্লাহ। এবং ওনার একটা নৈতিক প্রভাব আমরা গোটা দেশের মধ্যেই উপলব্ধি করছি। আসলে উনি যে রোলটা প্লে করলেন, সেই রোলটা প্লে করার কারণে এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য কিন্তু এটা সহজ হয়ে গেছে যে তারা কোনো পুলিশ ছাড়া, র্যাব ছাড়া, বলা যায় যে জনগণের সহযোগিতায় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ, আপনি এখন চিন্তা করেন 8 তারিখ ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের অপরাধ জগতের বিষয়গুলো দেখেন, আপনি দেখবেন যে যে কোনো সময়ের চাইতে এখন দেশের পরিস্থিতি বেশ ভালো আছে। তাহলে এটাকেও তো আপনি কম অগ্রগতি মনে করতে পারেন না। আমরা এইসব বিষয়গুলো মিডিয়াতে বেশি আসতেছে না। বিষয়টি অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল, এবং ধরেন যে জামাতকে হাসিনা বা হাসিনা গোষ্ঠী যেভাবে চিত্রিত করেছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড জামাত সবাই বলে মডারেট মুসলিম দল, এবং আমরা ধরেন বিভিন্ন পর্যায়ে বিশেষ করে ধরেন জামাতের 6 জন নেতাকে যখন ফাঁসি দেওয়া হলো তখন আপনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ কিছু দেখি নেই, এবং এবার আপনারা এত নির্যাতনের পরেও আসলে আপনারা ওইভাবে কোনো ভূমিকা নেন নাই, মানে অর্থাৎ যে ওইভাবে না, একটা ঘটনা আল্লাহর মেহরবানিতে আমাদের দ্বারা কোনো ভাঙচুর টাঙচুর এগুলো আমরা শেখানোর চেষ্টা করেছি যা পারি। ঘটেছে সাধারণ মানুষ আসলে গত 15 বছরে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছে, কিছু কিছু সাধারণ মানুষই, মানে মানুষের তো খুব রাগ ক্ষোভ থাকবেই। তো আমরা অনুষ্ঠান বেশি লম্বা করতে চাই না। এই যে বিএনপির সঙ্গে বিরোধটা, কারণ আমার আবার আরেকটা জিনিস মনে হচ্ছে, ধরেন কনক ভাই আপনি বাংলাদেশে আসেন, আপনি আসলে দেখবেন আমরা অন্যরকম বাংলাদেশ এখন হয়ে গেছে। আপনি এখনো তো মানে সরাসরি এখানে, আপনি তো দূর থেকে বিভিন্ন ধরনের বিশ্লেষণ শুনতেছেন, আপনি বাংলাদেশে আসলে এখন খুব ভালো লাগবে। আপনি আসেন, আসলে বাংলাদেশ এখন খুব ভালো আছে এবং ভালোর দিকে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, এটা ঠিক, এই ব্যাপারে কোনো প্রশ্ন, ওই জায়গাটাতে আমার প্রশ্ন, ধরেন এখন আওয়ামী লীগ আসলে ধরেন অটোবিলুপ্তির পথে, যে গণহত্যা বা যে নির্যাতন, যে ব্রুটালিটি, যেভাবে হত্যার নির্দেশ দেয়া, তাতে আওয়ামী লীগ আমার মনে হয় না জনগণের সামনে চক্ষু লজ্জা থাকলে কেউ এখনো দেখে অনেক কথা বলে, বাট ওই আওয়ামী লীগ এখন 18 কোটি মানুষের ঘৃণার একটা নাম, একটা জায়গা। এখানে 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত গড়ে গড়ে মানুষ তাদেরকে খুনি হিসাবে জানে। জি, তাদেরকে ধরেন দল আছে এখন দুইটা, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাতে ইসলামী। তো এখন ধরেন বৃহৎ দল বা ছোটখাটো ধরেন বাম দল বা অন্যান্য অনেক দল আছে, আরো 20-25টা দলের নাম আমি বলতে পারবো। তো আপনাদের দুইজনের মধ্যে যদি বিভেদ তৈরি হয়, আমরা যেটা শুনছি ছাত্র নেতৃত্বে যারা আছেন তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের আভাস পাওয়া যায়, তারা একটা দল ঘোষণা করতে পারেন, মেবি নাগরিক শক্তি। তো এখন বিএনপি বা জামাত যদি বিভক্ত হয়, মাঝখান দিয়ে কি আরেকটা দল ঢুকতে সুবিধা হয় কিনা? তো এই বিভক্তির মাধ্যমে বেনিফিটটা কারা পাবে? আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি খুব সংক্ষেপে যদি একটু বলেন। না, কোনো বিভক্তি তো কোনো কাম্য নয়, কোনো বিভক্তি করা উচিত নয়। রাজনৈতিক দলের নেতাদেরকে অবশ্যই দেশের জনগণের পালস, সেন্টিমেন্ট এগুলোকে মাথায় রেখেই আমাদেরকে দেশ গঠনের ব্যাপারে অন্তত কিছু মৌলিক বিষয় তো আমাদের পক্ষ যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। যেমন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এখানে কি কোনো বিভক্তি আছে? এটা কারো দাবির মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা চাচ্ছি এদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ হোক। এখানে কি কারো দ্বিমত আছে? কেউ দাবি করে যে আমি না বাংলাদেশ বৈষম্যের মধ্যে থাকবো, চাঁদাবাজির মধ্যে থাকবো, এটা কেউ চাইবে না। ঠিক কিভাবে আমরা চাইবো যে নতুন সরকার যেটা আসবে তারা একটা সুন্দর একটা দেশ উপহার দিবে, তারা মেধার ভিত্তিতে সব জায়গায় চাকরি দিবে, নিয়োগ দিবে, দেশ থেকে বৈষম্য দূর হবে, সন্ত্রাস দূর হবে, ঘুষ দূর হবে, দেশে মানুষের উপর অন্যায় যে কোনো চাপ, দখলদারিত্ব এগুলো দূর হবে। এটা তো একমত, সবাই জাতি একমত। এবং এখানে আমার মনে হয় না যে বিএনপিরও কোনো দ্বিমত আছে, এখানে মনে হয় না জামাতেরও কোনো দ্বিমত আছে, এগুলোতে আমরা একমত। বিএনপি জামাতের মধ্যে এখন যে হঠাৎ করে যে অস্থিরতা তৈরি হলো, হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝির মতো অস্থিরতা তৈরি হলো, এই সমাধান কি? আমার মনে হয় না যে খুব কোনো অস্থিরতা তৈরি হয়েছে। আর এটা যতটা মিডিয়ার লোকেরা অস্থির, আপনি যেভাবে বলতেছেন, আমি এজ এ জামাতের একজন নগণ্য কর্মী হিসেবে আমি দেখছি না যে খুব বড় কোনো
এখানে গ্যাপ হয়েছে বা কোনো অস্থিরতা তৈরি হয়েছে, এটা না। কথা একটা এদিক ওদিক যদি হয়ে থাকে, এটা একটু পাবলিককে বিবেচনা করতে দেন না ভাই। আসলে কে কি বললেন, এটা আমরা যেহেতু রাজনীতি করি, পাবলিকের আদালতে ছেড়ে দিই না। এটা আপনারা এখানে খুব বেশি ওরিড হয়েন না, আমার মনে হয় পাবলিক বুঝতে পারবে। আপনি যেমন দেখছেন না, আমরাও দেখছি না, বাট আমরা বোঝার চেষ্টা করছি যে কেন জামাতের আমিরকে বললেন বা কেন। না, আমার মনে হয় না যে এখানে খুব বড় কোনো কারণ এখানে বিএনপিও তো ধরেন দীর্ঘদিন রাজনীতি করে আসছে, সফলতা ব্যর্থতা আমরা সবাই মিলে রাজনীতি করতেছি, জামাত করতেছে। এখানে আমি তো কোনো গ্যাপের কিছু দেখতেছি না, কারণ আমাদের তো সবার লক্ষ্য একটাই যে এখন একটা নির্বাচন দিতে হবে। এই নির্বাচনের এটা ছাড়া আর কি লক্ষ্য আছে বলেন? নির্বাচনের লক্ষ্যে আমাদের এই গভর্নমেন্ট তারা একটু সংস্কার করবে, সংস্কার করে তারা দ্রুত নির্বাচনটা দিয়ে দিবে। নির্বাচনের লক্ষ্য কিন্তু জামাতের সাথে বিএনপি যে জায়গাটাই হচ্ছে, বিএনপি বলছে একটা রোডম্যাপ দাও, জামাত বলছে সময় দাও। তো আমার মনে হয় যে ভাষাগত একটু পার্থক্য, এটাকে গ্যাপ ধরে নেওয়াটা আমি তো খুব বেশি কিছু মনে করি না। ভাষাগত কোনো আপনি যেহেতু জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, নিশ্চয়ই আমরা চাই না যে আপনাদের মধ্যে কোনো অস্থিরতা বা কোনো ভুল বোঝাবুঝি বা কোনো ভাষাগত, আপনি যেটি বলছেন ভাষাগত যেই মানে কি বলবো ভুল বোঝাবুঝি যদি আবার বলি আমি, সেটি দিয়ে তৃতীয় পক্ষ যেন সুযোগ না নেয়। কারণ শেখ হাসিনা কিন্তু পাশের দেশেই বসে আছে এবং হা করে বসে আছে, কোথায় সে ওই বেহুলা লক্ষিন্দরের ওই যে লোহার ঘরের একটা ছিদ্র খুঁজে পায় যেখান দিয়ে সে আবার তার বিষাক্ত ছবল দিবে। তো সেই জায়গাটায় আমি মনে করি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং দায়িত্বশীল একজন নেতা হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের আপনি কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, উভয়ের মধ্যে কি মিটিং করে বা সামহাও এই জামাত ইসলামী অলত্র একটা দায়িত্বশীল সংগঠন। জামাতের প্রেসিডেন্ট আমির আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর দান, উনি খুবই দূরদর্শী, বিচক্ষণ এবং একজন ভারসাম্যপূর্ণ মানুষ। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি ওরিড হবেন না, বাংলাদেশের মানুষ এখনো আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ আছি। খালি আপনি দল ঐক্য না, আপনি পুরো জাতি এখন ঐক্যবদ্ধ। এবং আপনি দেখবেন যে এখন আপনি দেখবেন যে কোন এক জায়গায় উল্টাপাল্টা করলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেটার বিরুদ্ধে সবাই ফাইট করতেছি। আমাদের এটাই বেশি দরকার আসলে। আমাদের ঐক্য হলো জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। গোটা জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এখানে কেউ যদি অনেকের সুর বাজায় কিংবা কেউ যদি আপনার কোনো জাতা মন্তব্য করে কিংবা পরাজিত ওই শক্তির ভাষায় যদি আমরা কেউ কথা বলি, সে কথা জনগণ গ্রহণ করবে না। আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, আমাদের সবকিছু জনগণের হাতে ছেড়ে দেওয়া ভালো। আমাদের বক্তব্য জনগণ বিচার করে, আমাদের অ্যাটিটিউডও জনগণ বিচার করে, আমাদের রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ এবং বক্তব্য এভরিথিং জনগণ বিচার করে। জনগণের উপর আমরা ছেড়ে দিই, এখানে খুব বেশি আমরা অরিড হওয়ার কিছু নাই। জনগণ খুবই সজাগ বাংলাদেশের এখন। আমরা দেখছেন হাসিনা কত থানায় ফানায় কত কিছু তালগুল পাকাইছে, কিন্তু পাবলিক ঠিকই তাকে রেড সিগন্যাল দিয়ে দিছে। আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক দিয়ে দিছে, তার একটা গাইডলাইন দিয়ে দিছে রাজনীতি। এখানে যেন তেন রাজনীতি যেই করবে, সেটা আমি করি, আপনি করেন, আরেকজন করবে, কোন যেন তেন রাজনীতি যেন তেন কার্যক্রম এই ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কিংবা এই যে 18 কোটি মানুষের ঐক্য, এই ঐক্যবদ্ধ জাতি আর কোন স্ল্যাং এবং কোন আপনার ওই কোন কার্যক্রম বক্তব্য সেটা গ্রহণ করবে না। সুতরাং এটা রাজনীতিবিদরা আমার ধারণা খুবই সজাগ আছেন এবং থাকবে না। আমাদের এই আন্দোলনটাই ইটসেলফ এটা আমাদের সবার জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আর এখানে যারা রাজনীতি করছেন, দেশে যে দলগুলো আছেন, যে দলের নেতারা আছেন, আমি সবার ব্যাপারে আশাবাদী সবাই দায়িত্বশীল ভূমিকাই পালন করছেন এবং করেন। এটা নিয়ে আমরা অরিড হবেন না ইনশাআল্লাহ। না সেলিম ভাই, আমরা আসলে 10,000 মাইল দূরে থাকি। আমরা তো পত্রিকার সংবাদ আর টেলিভিশনের নিউজ গুলো নিয়েই আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। এবং সেই আলোকে আমি যদি বলি যে গত 8-9 বছরে হাসিনাকে যতটুকু আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা, আমি একটা কথা আপনাকে উদাহরণ দিই। আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সাহেব, জি, উনি আমি শুনেছি, এটা আমার শোনা কথা, যে উনি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারেও অত্যন্ত সরব ভূমিকা পালন করেছেন, যেভাবে তার ভূমিকা রাখা দরকার যেখানে রাখা। পাশাপাশি উনি সবার আগে বোধহয় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মানে বিরোধী নেতাদের মধ্যে উনি সবার আগে বেগম জিয়ার সাথে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ খবর। জি, না আমি আমাদের আমিরের মধ্যে এই উদারতা এবং এই ব্রডনেসটা আছে যে তিনি এইসব বিষয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। যেভাবে ধরেন প্রকাশ্যে ক্ষমা করে দিলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারোর উপর আক্ষেপ নাই, যেভাবে তিনি ক্ষমা করে দিলেন, এটা একটা অবশ্যই দৃষ্টান্ত। আর আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা তো অনেক দূর থেকে অনেক কথা বলি, আমরা বোঝার চেষ্টা করি, অবজেক্টিভলি বলার চেষ্টা করি। হাসিনা যদি 8-9 বছরে আমাদের যে আলোচনা বা আমাদের যে পরামর্শ এগুলো শুনতো, তাহলে তাকে এইভাবে লেজ গুটায় পালাইতে হতো না, ভাবে চলে। তো সেই জায়গাতে আমরা আমাদের সেই ভূমিকাতেই আছি, অন্তর্বর্তীকালীন হোক, বিপ্লবী হোক, যাই হোক, আমাদের যেটা মনে হচ্ছে আমরা বলছি, আমরা অবজেক্টিভলি বলার চেষ্টা করছি, কোনো অনুরাগ বা বিরাগ থেকে না।
তো শুনলে ভালো, শুনলে কিছু করার নেই। তো জনাব সেলিমউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি জামাতের আমিরকে আমন্ত্রণ জানাতে চাই আমার এই শোতে। তিনি যদি অংশ নেন আমি খুব আনন্দিত হব। আশা করি আপনি আমার দাওয়াতটি পৌঁছে দেবেন। আমি আপনার মেসেজ ওনাকে পৌঁছে দিব। উনি খুবই ব্যস্ত মানুষ, সময় সুযোগ মতো যদি উনি রাজি হন তাহলে আমি আপনাকে কমিউনিকেট করে দেবো ইনশাআল্লাহ। জি, মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ আবারও আমরা কোনো বিরোধ চাই না, আমরা চাই এর একটি অবসান হোক। এই জাতীয় পাল্টাপাল্টি কোনো কথা আমরা শুনতে চাই না। তৃতীয় পক্ষ যদি আল্লাহ তো কোরআনে বিরোধ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মানে সত্যের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে, জাস্টিসের ব্যাপারে আমরা সবাই এক থাকবো, জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা এক থাকবো, এবং কোনো বিভাজনমূলক, কোনো বিভেদমূলক, কোনো বিদ্বেষমূলক, কোনো অসম্মান অশ্রদ্ধামূলক কেউ কাউকে আমরা কিছু করবো না। এটাই জাতির প্রত্যাশা। এটার ক্ষেত্রে আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আপনি আপনার কার্যকর ভূমিকা রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে শ্রোতা মন্ডলীকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে তারা ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন এই আলোচনা মর্মার্থ নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারবেন। একটি অস্থিরতার যে পরিবেশের কথা আসছিল বিভিন্ন ভাবে, পাল্টাপাল্টি বক্তব্য, রোডম্যাপ সংক্রান্ত নিয়েই মূলত বিষয়। আমার মনে হয় যে আমরা যেটি চাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেটি হচ্ছে প্রধান দুটি দল মূলত বাংলাদেশে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী, এই দুটো দলের মধ্যে যদি কোনো বিরোধ তৈরি হয় বা দূরত্ব তৈরি হয় তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগ নেবে। দীর্ঘ প্রায় 15 বা 18 বছর সকল অপকর্ম বা সকল দুর্ঘটনা, সকল অপঘটনার দায় চাপানো হয়েছে দুটি দলের উপরে। আর এই মুহূর্তে এসে তাদের মধ্যে যদি কোনো বিভেদ তৈরি হয় সেটি কারোরই কাম্য নয়। নিশ্চয়ই এই জায়গায় সংশ্লিষ্ট যারা আছেন তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন যেন কোনো বিভেদ বিভ্রান্তি তৈরি না হয়। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের